তাজপুরে হকার উচ্ছেদ নিয়ে একেবারে ধুন্ধুমার। আর বন দপ্তরের যিনি আধিকারিক ছিলেন তাকে রীতিমতো হুঁশিয়ারি দিলেন মন্ত্রী অখিল গিরি। একবার শুনুন। আপনি সবাইকে নিয়ে চলুন, প্রেসিডেন্ট থাকতে পারবেন। আপনি সবাইকে নিয়ে চলুন, প্রেসিডেন্ট থাকতে পারবেন না। আপনার আয়ু 7 দিন 10 দিন। আমি আপনাকে বলছি যে বিট অফিসার আমি জানি ফরেস্টের কি কাজ হয়, কত বড় দুর্নীতি আমরা সব জানি। আমার জানি বিট অফিসারের বিরুদ্ধে কি আছে আমি জানি পাবলিকের। আমি কিন্তু ফাঁস করে দেবো সব বিধানসভায়। আপনি আমাকে চিনেন না, আমি ওই সমুদ্রে ওসব কথা বলবেন না আপনি আমাকে। আপনি ফিরে যেতে পারবেন না, আমি আপনাকে বেশি কথা বলবেন না আপনি। একদম সরকারের সাথে সরকারি কর্মচারী মাথা নিচু করে কথা বলবেন। আপনি আমাদের কর্মচারী মাথা নিচু করে কথা বলবেন। বাবা, এ তো হুমকি রীতিমতো। মন্ত্রী দারুণ মেজাজে। সরকারি কর্মচারী মাথা নিচু করে কথা বলুন বলছেন অখিল গিরি। কেন এত রেগে গেলেন? কেন, কি হয়েছিল? প্রতিনিধি সুজিত আমার সঙ্গে রয়েছেন। সুজিত, দেখো অতনু, কেন রেগে গেলেন এই প্রশ্নের উত্তর অখিল গিরি নিজেও দিতে পারছেন না। তিনি যখন নিউজ 18 বাংলায় তার এইসব ছবি দেখছেন, আমি যখন তার সঙ্গে কথা বলছি, তিনি নিজেও কিন্তু খানিকটা অবাক হয়ে গেছেন। কারণ একেবারে তিনি যে মন্ত্রী এবং তার এলাকার বিধায়ক, তিনি একজন শাসক দলের বিধায়ক, তিনি কথা বলছেন সরকারি আধিকারিক, মহিলা আধিকারিকের সঙ্গে, এবং সেখানে রীতিমতো বলা যায় যে মেজাজ হারিয়ে যা ইচ্ছে তাই বলে বসেছেন। যেমন যে কথাগুলো তিনি বলছিলেন, অতনু তিনি এক কথায় ঠিকই বললে যে মেজাজ তার কিংবা হুমকি হুঁশিয়ারি, সেখানে তিনি বলছেন 7 দিনের মধ্যে আপনাকে বদলি সমুদ্রে ফেলে দেওয়ার কথা। একেবারে বলা যায় গোটা বিষয়টি নিয়ে সর্বন স্বাভাবিকভাবে শুরু হয়েছে এবং প্রশ্ন উঠছে মন্ত্রীর ভূমিকা নিয়ে এবং বিতর্ক যেন কিছু। সুজিত, আমি এটুকু শুধু জানতে চাইছি, সুজিত, এই যে অবৈধভাবে যে দোকানগুলো ছিল, ঘর ছিল, সেগুলোকে সব তুলে দেওয়ার জন্য বন দপ্তর গিয়েছিল উচ্ছেদ করতে তাজপুরে, তো সেখানে মন্ত্রী অখিল গিরি পৌঁছে গেলেন কিভাবে? তিনি তার বিধায়ক এলাকা, এটা রামনগর বিধানসভার মধ্যে পড়ে, তিনি বিধায়ক হিসেবে তিনি পৌঁছে গেছিলেন এবং তিনি বলতে চাইছিলেন যে তাদেরকে বসতে দিতে হবে এবং সেই বসতে দেওয়ার অন্যায় একটা আবদার বলা যায়। কারণ একটা পরিবেশের যে ভারসাম্য নষ্ট হতে পারে সেটা তার মাথায় নেই। তিনি বলছেন সমুদ্র গর্ভে চলে যাওয়া 20টি দোকানকে বসতে দিতে হবে 2 মাসের জন্য, এবং সেটা বসতে দিবেন কোথায় না বন দপ্তরের জায়গায়, এবং পরিবেশ যেটা ভারসাম্য সেটা যে রক্ষিত হবে না, সেটা যে বিঘ্নিত হবে, সেটা কিন্তু তিনি জানেন। জেনেও যেন না জানার ভান করে এমন ভূমিকা রাখলেন এবং এমন বক্তব্য, যেভাবে এই বক্তব্য, সুজিত, যে বক্তব্য তিনি অন ক্যামেরা শোনা যাচ্ছে, এই বক্তব্য নিঃসন্দেহে এই নিয়ে তো তোলপাড় হবেই। তো তখন তার সঙ্গে, মানে যার সঙ্গে, যাকে তিনি হুঁশিয়ারি দিচ্ছেন, যার সঙ্গে তর্কে জড়িয়ে গেছিলেন ফরেস্ট অফিসার, রেঞ্জ অফিসার মৌমিতা সাউ, তার সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম। ঘটনা প্রসঙ্গে কি বলছেন শুনুন। তো ওদেরকে 2বার নোটিশ দেওয়া হয়েছে, তাও ওরা সরেনি। এবার না সরতে গেলে কি হলো যে সমুদ্রের ঢেউতে ভেসে গেছে দোকানগুলো। নোটিশ পাওয়ার সত্ত্বেও ওরা আবার পিছনে এসেছে, আর মন্ত্রী তাকে সাপোর্ট করছে, অখিল গিরি তাকে সাপোর্ট করছে যে করুন, আমি দাঁড়িয়ে হয়ে করাবো, ঠিক আছে। আর আমাকে বলছে যে তোমাকে 7 দিনে ট্রান্সফার করাবো। এই জায়গাটা তোমার নেই। আমি বলি আমার নেই জায়গা, কিন্তু এটা তো ফরেস্ট ল্যান্ড হচ্ছে। আর আমাকে বলছে আপনি মাথা নিচু করে কথা বলবেন আমার সাথে, আপনাকে ছুঁড়ে সমুদ্রে ফেলে দেবো, ঠিক আছে, আপনাকে পেটাবো, বিধানসভায় তুলবো, আপনাকে 7 দিনের মধ্যে ট্রান্সফার করবো, এইগুলো বলছে, মন্ত্রী বলছে। আর অখিল গিরি তিনি এই ঘটনা প্রসঙ্গে কি বলছেন এবার শোনা যাক। আমি কিন্তু ফাঁস করে দেবো সব বিধানসভা। বললাম যে আমাদের পিছনে 20 ফুট 10 ফুট 15 ফুট জায়গা দিতে হবে, এই জায়গাগুলো সরে আসবে, আবার যখন সমুদ্রের বাঁধ মেরামত হবে ওরা তার নিজের জায়গায় চলে যাবে। কথা শুনতে চায়নি, এতগুলো লোককে আজকে বেকার করে দেওয়ার চেষ্টা করছে। কোনো দোকানদার এখানে ল্যান্ড নিচ্ছেন না, ফরেস্ট অফিসারের কোনো নেই, গভর্নমেন্টের অর্ডার নিয়ে আসো। এখানে অনেক ফরেস্টের জায়গার উপর দোতলা ঘর হয়েছে, সেগুলো যা গরিব মানুষের উপর আঘাত করে কি হবে, সেগুলো ভাঙুক। আজকে গাছ নেই বলেই তো সমুদ্রে ভাঙন হচ্ছে। এরা গাছ লাগাবার নামে লক্ষ লক্ষ টাকা এসব এদিক সেদিক করে। ফরেস্ট অফিসাররা তো দুর্নীতিগ্রস্ত। অখিল গিরির এই আচরণের সমালোচনা কুণাল ঘোষের। রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি তিনি বন দফতরের এক মহিলা অফিসারের সঙ্গে
যেভাবে কথা বলছেন তা কোনো অবস্থায় দল অনুমোদন করে না। এই আচরণ, এই মানসিকতা, এই শরীরী ভাষা এবং এই মুখের ভাষা, এই শব্দবন্ধ, এই শব্দ চয়ন তীব্র প্রতিবাদ করছি। এটা ভৎসনাযোগ্য অপরাধ। এভাবে কথা বলে এই আচরণ করে ঠিক করেননি মাননীয় মন্ত্রী, কারামন্ত্রীর বন দফতর নিয়ে, বন দফতরের অফিসারদের কাজ নিয়ে কোনো অভিযোগ থাকতো তাহলে অত্যন্ত সহজ ছিল একটি ফোনে সেটা মাননীয় বনমন্ত্রী বীরবা হাঁসদাকে জানানো, একটা আলোচনায় যাওয়া, বিষয়টা নিশ্চিতভাবে ক্ষমা চাওয়া উচিত। সমালোচনা শ্রমিক ভট্টাচার্য। দুর্নীতি আমরা সব জানি। একটি প্রান্তিক পরিবারের আদিবাসী মহিলার দেশের রাষ্ট্রপতি হয়েছেন, রাষ্ট্রপতিকে যিনি আক্রমণ করেন ওই ভাষায়, তো তিনি একজন সামান্য মহিলা ডাব্লিউবিসিএস অফিসারকে ও ভাষায় কথা বলবেন, এটাই স্বাভাবিক। অখিলগিরির বক্তব্যই হচ্ছে তৃণমূলী সংস্কৃতির প্রকৃত প্রতিফলন। আর অখিলের এই আচরণে ক্ষুব্ধ বন দপ্তর। বন দপ্তরের আধিকারিককে হুঁশিয়ারি, যা ভালোভাবে নিচ্ছে না বন দপ্তর। সিসিএফ ডিএফও থেকে রিপোর্ট নিচ্ছে বন দপ্তর, ভিডিও ক্লিপ সহ রিপোর্ট পাঠানো হবে মুখ্যমন্ত্রীকে। এদিকে ভারী বৃষ্টিতে বিপত্তি কলকাতা বিমানবন্দরে। বৃষ্টিতে পার্কিং বেতে জল জমে যায়। বিমানবন্দরের পার্কিং বের ছবি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি। জল সরাতে 8টি পাম্প চালু বিমানবন্দরে। বিমানবন্দরের ভিতরে বেশ কিছু এলাকায় জল দাঁড়িয়ে যায়, তবে জল নেই বিমানবন্দরের রানওয়েতে। অনুপ আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। অনুপ, রানওয়েতে জল দাঁড়ায়নি যদিও, তাহলে ফ্লাইট ওঠানামায় কি এর কোনো প্রভাব পড়েছে? বিমান ওঠানামার ক্ষেত্রে কোনো রকম সমস্যা না হলেও, যেহেতু রানওয়েতে কোনো জল ছিল না, শুধু অ্যাপ্রন এবং পাশাপাশি অ্যাপ্রনের পাশাপাশি যে বে অর্থাৎ পার্কিং বে, সেই পার্কিং বেতে কিন্তু একেবারে জলমগ্ন হয়েছিল। দুদিনে টানা বৃষ্টি, যার ফলে কিন্তু এই জলমগ্ন হয়ে পড়ে পার্কিং বে এয়ারপোর্টের, এবং সেই পার্কিং বেতে যখন পরবর্তী ক্ষেত্রে জলমগ্ন হতে শুরু করে এয়ারপোর্ট কর্তৃপক্ষ, তারা 8টি পাম্প মেশিন লাগানো হয় যাতে কোনোভাবে রানওয়েতে জল না যায়, বিমান ওঠানামা সমস্যা না হয়। সেই কারণে পাম্প লাগিয়ে কিন্তু 8টি পাম্প লাগিয়ে সেই জল কিন্তু ইতিমধ্যেই বের করা সম্ভব হয়েছে। সকাল থেকে যে সমস্ত যাত্রী বিভিন্ন গন্তব্যস্থলে যাবে বা আসবে, তাদের জল পেরিয়েই কিন্তু যেতে হচ্ছিল। কিন্তু বিমান চলাচল স্বাভাবিক সকাল থেকে যেমন ছিল, কিন্তু এই মুহূর্তে বিমানবন্দরের পরিস্থিতি একেবারে, যেখানে অ্যাপ্রনে জল ছিল তার পাশাপাশি ট্যাক্সি বে, অন্যদিকে পার্কিং বে, অর্থাৎ বিমান যেখানে দাঁড়িয়ে থাকে, এই প্রত্যেকটি জায়গায় কিন্তু জল এই মুহূর্তে নেই, জল নামানো সম্ভব হয়েছে, এমনটাই বিমানবন্দর কর্তৃপক্ষ তারা জানাচ্ছেন। ধন্যবাদ অনুপ। সল্টলেক হওয়ার থেকে আরম্ভ করে আমাদের যে ওয়েটল্যান্ড গুলো ছিল, সেই ওয়েটল্যান্ড গুলো অনেক জায়গায় আগের থেকে, অনেক বছর আগের থেকে এগুলো সব এনক্রোচমেন্ট হয়ে গেছে। এইটা ন্যাচারাল জলটা এখন নামছে না। অথচ যে সময় বাইপাস তৈরি হয়েছিল সেই সময় ড্রেনেজটা তৈরি করা হয়নি। এখন আমরা কলকাতা কর্পোরেশনের হাতে টোটাল বাইপাসটা নিয়ে আমরা একটা কম্প্রিহেন্সিভ প্ল্যান করছি, যেখানে ইউটিলিটির জন্য আলাদা টানেল থাকবে, মেকানিক্যাল ম্যাস্টিক দিয়ে বাইপাসটা পুরো তৈরি করা হবে। শীতের সময় কাজটা শুরু হবে। অন্যদিকে রাতভর বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে কলকাতারও একাধিক এলাকা। ইএম বাইপাস, ভিআইপি রোডের একাংশে জল জমে যায়। জলমগ্ন হয়ে পড়ে সেক্টর 5ও। পাতিপুকুর আন্ডারপাস, প্রত্যেক বছরই এখানে বর্ষায় ঠিক এই ছবিটাই ধরা পড়ে। এর কোনো উন্নতি হয়নি এবারও। পাতিপুকুর আন্ডারপাস জল থই থই, গাড়ি চলাচল বন্ধ আন্ডারপাসে। জল দাঁড়িয়েছে ইএম বাইপাসেও। ভিআইপি রোডের একাংশ, সেই ছবিও দেখাবো আপনাদের। হলদিরামের সামনে ভিআইপি রোডের একাংশ দেখুন, সেখানেও জল দাঁড়িয়ে যায়। কি বলছেন কলকাতার মেয়র, শুনুন। কলকাতা পৌরসভা প্রস্তুত বলেই আপনারা সবাই সারা ভারতবর্ষের ছবি দেখাচ্ছেন, কিন্তু কলকাতার ছবি এত চেষ্টা করে দেখাতে পারছেন। পাতিপুর আন্ডারপাস তো চিরকালই হয়েছে, আজকে নয়। বেহালা এখনো কেআইপির কাজটা শেষ হয়নি। কেআইপির কাজ শেষ হয়ে গেলে ওটাও শুধরানো যাবে। আমার এমএমআইসি তারক সিং এবং ড্রেনেজ ডিপার্টমেন্ট এরা ডিসিল্টিংটাকে এত ভালো করে করেছে যে নর্মাল জল বেরিয়েছে, এবং অ্যাবনর্মাল জল হলে কয়েক ঘন্টা তো নিশ্চয়ই জমবে। নিশ্চয়ই কয়েকটা পকেটে এখনো আছে, 114 নম্বর ওয়ার্ডে, 127 নম্বর ওয়ার্ডে আছে। ওভারঅল যে জল জমার যেটার থেকে কিন্তু এবার আমাদের পরিস্থিতিটা অনেকটা ভালো।